হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 2.2 এর অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। কোষে দেখি 2 এর একের দাগের অঙ্ক দেখো। গত বছরে এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতি সংখ্যা লিখে রেখেছে। সেগুলি দেখো এখানে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা এখানে দেখো 6খানা সারি আছে, 3টে করে সংখ্যা আছে। 6 3 18, 19, 20, 21, 22। এখানে দেওয়া আছে 23, এই নাম্বারটা ভুল আছে, এটা 22 হবে। এবার তাহলে দেখ এখানে কি দেওয়া আছে, এখানে একটা তথ্য দেওয়া আছে, কাঁচা তথ্য। সেই কাঁচা তথ্য থেকে ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে ও সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করতে হবে। তাহলে আমরা প্রথমে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে নেব ট্যালি মার্ক দিয়ে, তারপরে স্তম্ভচিত্র তৈরি করব। চলো অঙ্কটা দেখে নাও। এখানে আমরা প্রথমে একটা ছক তৈরি করে নেব। ছকের প্রথমে লিখব ছাত্রছাত্রীদের সংখ্যা, ট্যালি মার্ক আর পরিসংখ্যা। পরিসংখ্যা হচ্ছে এখানে দিন সংখ্যা। ওকে, তাহলে দেখো প্রথমে 5 জন ছাত্রছাত্রী কতদিন উপস্থিত ছিল সেটা এই ছক থেকে দেখে নেব। এখানে আমরা সব থেকে প্রথমে ছোট থেকে শুরু করব। সব থেকে ছোট নাম্বার আছে 5, তারপরে আছে দেখো 15, তারপরে 38, তারপরে দেখতে পাচ্ছি 42, 42 পর 43 রয়েছে, 47, 51। আমরা এইভাবে টেবিলটাকে তৈরি করব। দেখো 5 জন রয়েছে এখানে, এই ছকটাই কি দেখে এলাম, মাত্র একজন রয়েছে। বইয়ে আমাদের যে ছক দেওয়া আছে তার মধ্যে দেখো 5 জন মাত্র একদিন আছে, তাই তো? তার মানে হয়ে যাবে ট্যালি মার্কের ঘরে 1, 1টাকে এভাবে লিখবে, পরিসংখ্যা হয়ে যাবে তাহলে 1। ওকে, এর পরের সংখ্যা আমরা দেখতে পেলাম কত, 5-এর পরে ছিল 15, তাই তো? তাহলে 15 জন কতদিন উপস্থিত আছে দেখো, 15টাও এখানে মাত্র একবার আছে, গোটা ছকে 15 একবার আছে। তাহলে এখানে লিখে দেবো ট্যালি মার্কের ঘরে 1, পরিসংখ্যা হচ্ছে 1। এবার 38ও দেখো মাত্র একবার রয়েছে গোটা ছকটায়, তাহলে ট্যালি মার্কের ঘরে 1, পরিসংখ্যা 1। এরপর 38-এর থেকে বেশি সংখ্যা কত আছে এখানে, 42 দেখো গোটা ছকের মধ্যে একবারই রয়েছে, এই গোটা ছকটার মধ্যে একবার আছে 42, তাহলে এখানে ট্যালি মার্ক হয়ে যাবে 1, 42 ট্যালি মার্ক 1, পরিসংখ্যাও হয়ে যাবে 1। এর পরের সংখ্যা আছে দেখো 43 কতবার আছে, একবার। এই আর একটা রয়েছে 2, 3, 4। আমরা 43কে কতবার দেখতে পেলাম, 4বার রয়েছে, তাহলে 43-র জন্য ট্যালি মার্ক হয়ে যাবে কত, 4। 43 ট্যালি মার্ক হচ্ছে 4। 4টাকে ট্যালি মার্কে এভাবে লেখে, আর পরিসংখ্যা লিখে দেবো 4। এর পরের সংখ্যা কত আছে, 47 কতবার আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6। তাহলে দেখতে পেলাম 47 রয়েছে 6বার। তাহলে এখানে আমরা লিখব 47, আমরা ট্যালি মার্কে লিখব 6। আমরা 47 নাম্বারটা 6বার দেখতে পেয়েছি, তাহলে 6কে এভাবে লিখতে হয়, 4 লেখার পর 5টাকে এভাবে কেটে দেবো, তারপরে 1 দাগ দিলেই হয়ে যাবে 6। 47 আমাদের কাউন্ট করা হয়ে গেছে। এবার দেখব 51। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। 51 আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি 8টা রয়েছে। তাহলে 51 দেখতে পেয়েছি কতগুলো আছে, 8টা। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 8। এবার তাহলে এটা টোটাল কাউন্ট করব। 6 আর 4-এ 10, আর 8-এ 18, 19, 20, 21, 22। তাহলে আমরা টোটাল মোট কত পেয়েছি, 22 দিন। ওকে, মোট হয়ে গেছে 22 দিন। তৈরি করা হয়ে গেছে বিভাজন তালিকা। এইটা থেকে আমরা এবার এটার স্তম্ভচিত্র তৈরি করব। এখানে আমাদের লাস্ট কত দেখেছি, 51। এই দিকটা আমাদের উপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যা করব, ছাত্রছাত্রীদের ঘর লিখবো, আর এদিকে দিন সংখ্যা। তাহলে এখানে আমরা স্কেল ধরে একবারে 5 করে নিচ্ছি। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55।
আমাদের এখানে আছে 51, 55 নিলেই ঠিক হয়ে যাবে। তাহলে লিখে নাও 0, এটা 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55। ওকে, এবার এদিকে লিখে নেব উপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যা, আর এদিকে হচ্ছে দিন সংখ্যা। দিন সংখ্যা এদিকে লিখে নেব উপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যা। উপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যা। এবার দেখো এখানে আমাদের 5 জন ছাত্রছাত্রী একদিন উপস্থিত ছিল। তাহলে এখানে 5 কোথায় দেখতে পাচ্ছি? এই যে 5, এই টানে টানে এটা হয়ে যাবে 5 জন ছাত্রছাত্রী একদিন। আমাদের দিন সংখ্যাটা কত? একদিন। ওকে, হয়ে গেছে প্রথমটা। 5 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল একদিন, ঠিক এর টানে টানে। এরপর 15 জন ছাত্রছাত্রী উপস্থিত আছে কত? একদিন। তাহলে এখানে 15-র ঘর দেখতে পাচ্ছি, এটা 15 জন ছাত্রছাত্রী, তার মানে এর টানে টানে এখানে এই যে 15 টানে টানে হয়েছে, এটা একদিন। 15 জন ছাত্রছাত্রী একদিন উপস্থিত ছিল। এবার নেক্সট 38 জন, সেটা হচ্ছে একদিন। 38 এটা হচ্ছে 35, 35-এর একটু ওপর এইখানে, 40-র একটু কম, 2 ঘর কম, তার মানে এই জায়গাটা ঠিক এর টানে টানে চলে আসবো এখানে। 38 জন স্টুডেন্ট উপস্থিত ছিল একদিন। 38 জন স্টুডেন্ট উপস্থিত ছিল একদিন। এরপরে 42 জন স্টুডেন্ট কতদিন? একদিন। 42 জনও আছে একদিন। এটা হচ্ছে 41, 42। এবার এই টানে টানে এখানে স্কেল বসিয়ে এই টানে টানে এখানে একটা স্তম্ভ এঁকে নেব। তাহলে 42 আমরা দেখতে পেয়েছি একদিন উপস্থিত ছিল। 42 এর টানে টানে আমরা কেটে নেব এটাকে। ছক থেকে আমরা দেখতে পেয়েছি 42 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল একদিন। এর পরের ছকে আমরা দেখতে পাচ্ছি 43 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল 4 দিন। তাহলে 43 জন ছাত্রছাত্রীর জন্য দিন সংখ্যা কত দেখতে পাচ্ছি? 4। এবার এটা আমরা এঁকে নেব 43 4 দিন। এটা 42, তার এক ঘর ওপরে নাও। এটা 43, এর টানে টানে আমরা এঁকে নেব 43 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল কতদিন? 4 দিন। তাহলে আমরা দিন সংখ্যার জায়গায় লিখে নেব 4 দিন। ওকে, চলো নেক্সট দেখো। 43-র পর হচ্ছে 47 6 দিন, তারপরে 51 8 দিন। এখানে হচ্ছে 45, 45-এর পর 46, 47, তাহলে এটা হয়ে যাচ্ছে 47। দেখো 47 জন স্টুডেন্ট ছাত্রছাত্রী কতদিন উপস্থিত ছিল? 6 দিন। তাহলে এখানে লিখে নেব 6 দিন। ওকে, 47 জন 6 দিন। এবার আমরা কি দেখেছি? 51, এটা 50-র এক ঘর ওপরেই হচ্ছে 51। এখানে আমরা 51-কে কেটে নেব। 51 জন স্টুডেন্ট ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল, 51 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল 8 দিন। তাহলে এখানে আমরা লিখব 8 দিন। আমাদের কমপ্লিট স্তম্ভচিত্রটা তৈরি হয়ে গেছে, দেখে নাও। নেক্সট অঙ্ক 2-এর দাগের অঙ্ক দেখো। 2-এর দাগের অঙ্ক দেখো, আমাদের শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতিদিন ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম। এই স্তম্ভচিত্র দেখি ও নানা প্রশ্নের উত্তর খুঁজি। এখানে একটা স্তম্ভচিত্র করে দেওয়া আছে, তার ভিত্তিতে এই প্রশ্নগুলোর অ্যান্সার লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি। আচ্ছা, এখানে ছুটির দিনে বাড়ির কাজ করে সাহায্য করার সময় ঘন্টা দেওয়া আছে, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা। স্তম্ভচিত্র থেকে এখান থেকে আমাদের বের করতে হবে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ কাজ করে। দেখো তাহলে প্রথমটা দেখো, 5 ঘন্টা কাজ করছে কতজন ছাত্র। এখানটা যদি নিয়ে আসি, দেখো এটার সাথে ম্যাচ করছে 6-এর সাথে, এটাকে যদি টেনে নিয়ে আসি তাহলে এখানে 6, তাহলে এটা কতজন?
5 ঘন্টা করে কাজ করছে 6 জন ছাত্রছাত্রী। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 জন ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে 5 ঘন্টা করে কাজ করছে। এরপরে দেখো 4 ঘন্টা, 4 ঘন্টাটা এখানে 14 সাথে ম্যাচ করছে, তাই তো? তো 14 জন ছাত্রছাত্রী 4 ঘন্টা করে প্রতি ছুটির দিন কাজ করছে। এরপরে আসছে 3 ঘন্টা, 3 ঘন্টার সাথে এখানে 12 সাথে ম্যাচ করছে। এটা যদি আমরা এভাবে নামাই তাহলে দেখো 12, তাহলে 12 জন ছাত্রছাত্রী 3 ঘন্টা করে প্রত্যেক দিন কাজ করে। আর 2 ঘন্টা, 2 ঘন্টাটা এখানে 8-এর সাথে, তাহলে 8 জন ছাত্রছাত্রী প্রতিদিন 2 ঘন্টা করে কাজ করছে। তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমি যেটা বললাম সেটা লিখে নেব। 2-এর 1-এর দাগের অঙ্ক দেখো, তাহলে 2-এর 1-এর দাগের অ্যান্সার লিখবে 5 ঘন্টা কাজ করে 6 জন স্টুডেন্ট, 6 জন ছাত্রছাত্রী। 5 ঘন্টা কাজ করে 6 জন ছাত্রছাত্রী, 6 জন ছাত্রছাত্রী। বিতে লিখব 4 ঘন্টা কাজ করে 14 জন ছাত্রছাত্রী, আর 3 ঘন্টা করে কাজ করে সাহায্য করে 12 জন ছাত্রছাত্রী। বাড়ির কাজে 2 ঘন্টা করে সাহায্য করছে, তাহলে 18 জন ছাত্রছাত্রী। ওকে, প্রথম প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছি, 2-এর 1 নম্বর প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছি আমরা। নেক্সট কোয়েশ্চেন, 2-এর দাগের অঙ্ক দেখো, কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে লিখি। কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে বেশি সময়, আচ্ছা সব থেকে বেশি সময় আমরা দেখতে পাচ্ছি এখানে 5 ঘন্টা। 5 ঘন্টা কাজ করছে কতজন স্টুডেন্ট? 6 জন স্টুডেন্ট। 6 জন ছাত্রছাত্রী 5 ঘন্টা কাজ করছে, তাহলে অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে 6 জন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করছে। নেক্সট প্রশ্ন আছে দেখো, ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করছে লিখি। এখানে দেখো 2 ঘন্টার জন্য কত করে ম্যাচ করছে, 2 ঘন্টার সাথে 8, তাহলে 8 জন ছাত্রছাত্রী 2 ঘন্টা করে বাড়ির কাজ করতে সাহায্য করে। ওকে, এই দুটো প্রশ্নের অ্যান্সার লিখে নাও। তাহলে 2-এর 2 নম্বর প্রশ্নের অ্যান্সার লেখো 6 জন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করেছে। 6 জন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। এবার 2-এর 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নের অ্যান্সার লিখব, প্রতি ছুটির দিনে আমরা দেখতে পেলাম প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে সাহায্য করছে কতজন ছাত্রছাত্রী? 8 জন ছাত্রছাত্রী। তাহলে লিখবে প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে 8 জন ছাত্রছাত্রী সাহায্য করে। ওকে, প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে 8 জন ছাত্রছাত্রী সাহায্য করে। নেক্সট অঙ্ক, 3-এর দাগের অঙ্ক দেখো, নিচের পায়চিত্র দেখি ও প্রশ্নের উত্তর খুঁজি। এর দাগের প্রশ্ন বলছে, শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার একটা পায়চিত্র এখানে দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি। আচ্ছা, লোকসঙ্গীতের জন্য কত রয়েছে? 20%। এই গোটাটা কত? 40, 30, 70, 80, 20, 100। 100-র মধ্যে 20%, তাহলে কি হয়ে যাবে? 20/100 করলে হয়ে যায় কত? 1/5 অংশ। এটা কাটাকুটি করে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 1/5 অংশ। 3-এর 1 নম্বর অঙ্ক দেখো, এখানে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটির সম্পূর্ণ বৃত্তক্ষেত্রের কত অংশ সেটা বের করতে হবে। তাহলে লেখো, লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের দেখো, লোকসঙ্গীতের জন্য বলা আছে 20%, আর আমরা গোটা বৃত্তক্ষেত্রটা দেখলাম 100, তাহলে কত হয়ে যাবে? 20/100।
20-র একটা শূন্য আর 100-র একটা শূন্য কেটে দেবো, 2 দিয়ে 10কে কাটলে হয়ে যায় 5। তাহলে আমরা পেয়ে গেছি 1-এর 5 অংশ। ওকে, তাহলে হয়ে গেছে 1-এর 5 অংশ। নেক্সট 2 নম্বর দেখো। নেক্সট কোয়েশ্চেন, পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখি? এখানে দেখো আমরা সবথেকে বেশি পার্সেন্টেজ কোনটা দেখতে পাচ্ছি, আধুনিক সঙ্গীতের শ্রোতা হিসেবে 40% রয়েছে, সবথেকে বেশি রয়েছে পাইচিত্রে আধুনিক গানের শ্রোতা সবথেকে বেশি। দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার লিখবে আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি। তৃতীয় দেখো, কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম? এখানে সবথেকে কম দেখতে পাচ্ছি 10%। এই সবুজ অংশটা দেখো, সবথেকে কম 10%। সেটা কিসের জন্য রয়েছে দেখো, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবথেকে কম। তাহলে এটার অ্যান্সার লিখবে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম। চলো আমি লিখে দিচ্ছি, দেখে নাও। 3-এর 2 নম্বর প্রশ্ন দেখো, পাইচিত্র অনুসারে আমরা দেখতে পেলাম আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি। তাহলে লিখে নেব, পাইচিত্র অনুসারে আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি। আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি। 3 নম্বর প্রশ্নে বলা ছিল যে সব থেকে কোন সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম? আমরা দেখতে পেয়েছি ধ্রুপদী সঙ্গীতের সবচেয়ে শ্রোতা কম রয়েছে। লেখো, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম। ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম। বিতে দেখো বলা আছে, দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পাইচিত্র। এখানে কোন দর্শক কোন ধরনের অনুষ্ঠান দেখছেন তার একটা পাইচিত্র দেওয়া আছে। 1 নম্বর দেখো বলছে, পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি? সম্পূর্ণ বৃত্তক্ষেত্রের মধ্যে দেখো খবরের দর্শক হচ্ছে 20 ডিগ্রি, তাই তো। আর সম্পূর্ণ বৃত্তক্ষেত্রটা কত? এখানে দেখো 240 আর 10 যোগ করলে 250, 250 আর 90 হচ্ছে 340, 340 আর 20 360, তার মানে গোটাটা হচ্ছে 360, 360-এর মধ্যে হচ্ছে 20, তাই তো। তাহলে লিখবো কত হয়ে যাবে, 20/360 করলে যেটা হবে সেটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে বিয়ের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার লেখো, খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ হলো? দেখো 20 হচ্ছে খবরের দর্শকের জন্য 20 ডিগ্রি দেওয়া ছিল, আর গোটাটা হচ্ছে 360, তাহলে 20/360। 20-র একটা শূন্য, 360-এর একটা শূন্য কেটে দেবো, 2 দিয়ে 36কে কাটলে হয়ে যায় 18, 1-এর 18 অংশ। তাহলে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের 1-এর 18 অংশ। 2 নম্বর দেখো, কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি? এখানে সবথেকে বেশি দর্শক দেখতে পাচ্ছি প্রমোদমূলক। তাহলে প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি। কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম? সবচেয়ে কম এখানে দেখতে পাচ্ছি 10 ডিগ্রি তথ্যমূলক। তাহলে তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক হয়ে যাবে সবচেয়ে কম। মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন লিখে? খেলাধুলা দেখছে 90, 360-এর মধ্যে 90, তাহলে 90/360 করলে যেটা হবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে এখানে আমি অ্যান্সার প্রত্যেকটা লিখে দিচ্ছি, দেখে নাও। তাহলে 2 নম্বরটার উত্তর লিখে নেব, প্রমোদমূলক অনুষ্ঠানে দর্শক সবচেয়ে বেশি রয়েছে। প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম রয়েছে কোথায়? তথ্যমূলক অনুষ্ঠানে। তাহলে 3 নম্বর দিয়ে লিখে নাও, তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম। 4 নম্বর প্রশ্ন আছে দেখো, বলা হচ্ছে যে মোট দর্শকের মধ্যে কত অংশ দর্শক খেলাধুলার অনুষ্ঠান দেখেন? তাহলে লিখবে, মোট দর্শকের মধ্যে খেলাধুলার অনুষ্ঠান দেখেন। দেখো খেলাধুলার অনুষ্ঠানের জন্য দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে 90/360,
90/360 90-এর একটা শূন্য আর 360-এর একটা শূন্য কেটে দেবো। 9 দিয়ে 36কে কাটলে হয়ে যায় 4, 9 4-এ 36, তাহলে 1/4 অংশ পেয়ে গেছি। মোট দর্শকের মধ্যে খেলাধুলার অনুষ্ঠান দেখেন 1/4 অংশ দর্শক। নেক্সট অঙ্ক 4-এর দাগের অঙ্ক দেখো, পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসেব করে নিচের তালিকায় লিখলাম। এখানে বিষয় দেওয়া আছে আর এদিকে প্রাপ্ত নম্বর। বাংলায় পেয়েছে 15, ইংরেজিতে পেয়েছে 20, অঙ্কই 30, পরিবেশে 15, শারীর শিক্ষা ও হাতের কাজে 20 পেয়েছে। এই তথ্যটির পাইচিত্র তৈরি করি ও বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। প্রথমে আমরা এখানে একটা টেবিল তৈরি করে নেব। প্রথম ছকে লেখো বিষয়, প্রাপ্ত নম্বর, ভগ্নাংশ, প্রাপ্ত নম্বর, ভগ্নাংশ, আর শেষের ছকে লিখে নেব কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ। ওকে, কেন্দ্রীয় কোণ। এরপর দেখো বিষয় দেওয়া আছে কি বাংলা, তাহলে প্রথমে লিখে নেব বাংলা। বাংলায় সে প্রাপ্ত নম্বর কত পেয়েছে? 15। এখানে দেখো আমাদের বলা হয়েছে প্রাপ্ত যে নম্বর পেয়েছে তা মোট নম্বরের উপর কত শতকরা সেটা বের করতে হবে। 15 পেয়েছে, তাহলে শতকরা বের করতে গেলে কি করতে হবে? 15/100 করে দিলেই পেয়ে যাব। এইভাবে আমরা প্রত্যেকটা বিষয়ের উপর শতকরা বের করে নেব। তাহলে প্রথমে বাংলার জন্য দেখো প্রাপ্ত নম্বর পেয়েছে 15, আর তাহলে শতকরা কত হয়ে যাবে? 15/100। 15কে 5 দিয়ে কাটবো, 5 3 15, 5 20 100, তাহলে 3/20 হচ্ছে আমাদের ভগ্নাংশ বাংলার জন্য। এবার এটার জন্য আমাদেরকে কেন্দ্রীয় কোণ বের করতে হবে। কেন্দ্রীয় কোণ বের করার জন্য সবসময় কি করতে হবে? ভগ্নাংশকে 360 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এখানে হচ্ছে দেখো 3/20 ইন্টু 360 হয়ে যাবে। কেন্দ্রীয় কোণের মান বের করবো সবসময় 360-এর মধ্যে। 20-র একটা শূন্য আর 360-এর একটা শূন্য কেটে দেবো। এবার দেখো পড়ে আছে 36, 36কে 2 দিয়ে কাটলে হয়ে যায় 18, 3 18 54 ডিগ্রি। বাংলার জন্য কেন্দ্রীয় কোণ পেয়ে গেছি 54 ডিগ্রি। এরপরে দেখো দেওয়া আছে ইংরেজি, বিষয় ইংরেজি। ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেখো আমরা ছক থেকে দেখেছি 20 পেয়েছে। ভগ্নাংশ কী হবে? একইভাবে 100 দিয়ে ভাগ, 20/100 করলে কত হয়ে যায়? 1/5। আমরা ভগ্নাংশ পেয়ে গেছি 1/5। এবার 1/5কে 360 দিয়ে গুণ করবো কেন্দ্রীয় কোণ বের করার জন্য। 360কে 5 দিয়ে ভাগ করলে হয় দেখো 5 7 35, কেটে দেবো। 5 7 35, এক নামে 5 দুগুণে 10, তাহলে পেয়ে গেছি 72 ডিগ্রি। 72 ইন্টু 1 করলে সেই 72ই হয়, তাহলে 72 ডিগ্রি। ওকে, কেন্দ্রীয় কোণ ইংরেজির জন্য হচ্ছে 72 ডিগ্রি। এবার নেক্সট বিষয় কি আছে? অঙ্ক। তাহলে বিষয়ের জায়গায় লিখব অঙ্ক। অঙ্কতে সে কত পেয়েছে? অঙ্কতে পেয়েছে প্রাপ্ত নম্বর হচ্ছে 30। প্রাপ্ত নম্বর 30। ভগ্নাংশ বের করবো একইভাবে 30/100, 30-এর একটা শূন্য 100-এর একটা শূন্য কেটে দেবো, তাহলে পেয়েছি 3/10। এটাকে এবার কেন্দ্রীয় কোণ বের করার জন্য 360 দিয়ে গুণ করব। 360-এর একটা শূন্য আর 10-এর একটা শূন্য কেটে দেবো। 36কে 3 দিয়ে গুণ করলে হয়ে যায় 318, 8 হাতে 1, 3 3-কে 9 রাখে 10, 108 ডিগ্রি। 36 ইন্টু 3 করে পেয়ে গেছি 108 ডিগ্রি। নেক্সট বিষয় আছে পরিবেশ। পরিবেশে সে প্রাপ্ত নম্বর পেয়েছে কত? 15। তাহলে প্রাপ্ত নম্বরের ঘরে লিখব 15। 15/100, 5 দিয়ে কাটবো, 5 3 15, 5 20 100, 3/20। 3/20 ইন্টু 360, কেন্দ্রীয় কোণ বের করার জন্য 360 দিয়ে গুণ করতে হবে। 0 0 কেটে দিয়েছি। 2 18 36, 3 18 54, তাহলে পরিবেশের জন্য কেন্দ্রীয় কোণ পেয়েছি 54 ডিগ্রি। এরপর শেষ বিষয় হিসেবে দেওয়া আছে শারীর শিক্ষা ও হাতের কাজ। শারীর শিক্ষা ও হাতের কাজ। শারীর শিক্ষা ও হাতের কাজে সে প্রাপ্ত নম্বর পেয়েছে কত? 20। তাহলে প্রাপ্ত নম্বরের ঘরে লিখে দেবো 20। ভগ্নাংশ বের করবো ঠিক একইভাবে 20/100, একটা শূন্য কেটে দেবো, 2 5 10, 1/5। ভগ্নাংশ পেয়ে গেছি 1/5। 1/5কে 360 দিয়ে গুণ করলে 360 ডিগ্রি দিয়ে গুণ করলে আমরা কেন্দ্রীয় কোণের মান পাবো। 360কে 5 দিয়ে ভাগ করলে 5 7 35, এক নামে 5 দুগুণে 10, 72 ইন্টু 1 করলে হয়ে যায় 72 ডিগ্রি। শারীর শিক্ষা ও হাতের কাজের জন্য আমরা পেয়ে গেছি 72 ডিগ্রি। ওকে, প্রত্যেকটার কেন্দ্রীয় কোণ পেয়ে গেছি। ঠিক এই কেন্দ্রীয় কোণের মান অনুযায়ী আমরা একটা পাইচিত্র তৈরি করে নেব। তাহলে এই ছক থেকে আমরা এবার প্রত্যেক বিষয়ের জন্য একটা পাইচিত্র তৈরি করব।
পেন্সিল কম্পাস ব্যবহার করে আমরা একটা বৃত্ত এঁকে নেব। এর মধ্যে প্রোটেক্টরের সাহায্যে কোণগুলো এঁকে নেব। প্রথম বিষয় হিসেবে আছে বাংলা। বাংলার জন্য আমরা কেন্দ্রীয় কোণের মান পেয়েছি 54। তাহলে এটা দেখো 50, 50-এর পরে একটু এগোও 51, 52, 54। তাহলে এবার 54টাকে কেটে নেব। ওকে, এটা কেন্দ্রের সাথে যোগ করে দেবো 54কে। আমরা বাংলার জন্য কেন্দ্রীয় কোণ এঁকে নিয়েছি 54 ডিগ্রি। ওকে, এখানে লিখে নাও, কোণটার মান লেখো 54 ডিগ্রি, আর বিষয় হচ্ছে বাংলা। ঠিক একইভাবে প্রত্যেকটা বিষয়ের কোণ এঁকে নেব এর মধ্যে। তাহলে দ্বিতীয় আছে বিষয় হিসাবে ইংরেজি। ইংরেজিতে তার কেন্দ্রীয় মান কত দেখতে পেলাম? 72 ডিগ্রি। এরপর আমরা এখান থেকে 72কে বসিয়ে এঁকে নেব। প্রোটেক্টরটাকে এভাবে বসাবো। এরপর এখানে এই লাইনটার সাথে, কালো জিরো লাইনটার সাথে ম্যাচ করাবো এই দাগটাকে দিয়ে। দেখো এরপরে 0 থেকে স্টার্ট করে 72, দেখো এখানে এটা হচ্ছে 70, 71, 72, এই জায়গাটা হচ্ছে 72। তাহলে এবার 72টাকে জয়েন্ট করে নেব। দেখো আমরা 72 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি, কেন্দ্রীয় কোণ 72 ডিগ্রি ইংরেজি। তাহলে মানটা লেখো, কোণের মান 72 ডিগ্রি, বিষয় হচ্ছে ইংরেজি। বিষয় ইংরেজি, কেন্দ্রীয় কোণের মান 72 ডিগ্রি। এরপর নেক্সট বিষয় হিসাবে আমাদেরকে দেওয়া আছে অঙ্ক। অঙ্কের কেন্দ্রীয় কোণ পেয়েছি কত? অঙ্কর জন্য কেন্দ্রীয় কোণ হচ্ছে 108 ডিগ্রি। ঠিক একই প্রসেসে আমরা 108 ডিগ্রিকে এঁকে নেব। প্রোটেক্টরটাকে এবার এইভাবে বসাবো। ওকে, এই লাইনটার সাথে ম্যাচ করিয়ে। তাহলে এখানে দেখো 100 হচ্ছে এটা, 100-র পর 105, 6, 7, 8, এই জায়গাটা হচ্ছে 108। ওকে, এবার এই দাগটা জয়েন্ট করে দেবো, তাহলেই আমাদের 108 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমাদের অঙ্কের জন্য কেন্দ্রীয় কোণ 108 ডিগ্রি আঁকা হয়ে গেছে। বিষয় লেখো অঙ্ক, কেন্দ্রীয় কোণটার মান লিখে নাও 108 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে 108 ডিগ্রি। এরপরে দেখো নেক্সট বিষয় হিসেবে আছে অঙ্কের পরে পরিবেশ, যার কেন্দ্রীয় কোণ হচ্ছে, পরিবেশের জন্য কেন্দ্রীয় কোণ পেয়েছি 54 ডিগ্রি। ওকে, তাহলে প্রোটেক্টরটাকে এভাবে বসাবো। এখান থেকে দেখো আমাদের কত আঁকতে হবে? 54। এটা 50, 50-র পরে হচ্ছে 1, 2, 3, 4, এখানটা হয়ে যাবে 54। ওকে, এবার এভাবে জয়েন্ট করে দেবো। চাঁদার সাহায্যে তোমরা খুব ভালো করে কোণগুলো দেখে দেখে আঁকবে। এটা হয়ে গেছে তাহলে 54 ডিগ্রি কেন্দ্রীয় কোণ, এটার মান 54 ডিগ্রি, আর এটা বিষয় ছিল পরিবেশ। এরপরে আমাদের শেষ বিষয় হিসেবে আছে শারীর শিক্ষা ও হাতের কাজ। দেখো শারীর শিক্ষা ও হাতের কাজের জন্য আমরা কেন্দ্রীয় কোণ কত পেয়েছি? 72 ডিগ্রি। এই কোণটা যেটা পড়ে আছে এটা তুমি সবকটা অ্যাড করে 360 থেকে বিয়োগ করে দেখতে পারো, এই কোণটার মান হয়ে যাবে 72 ডিগ্রি। প্রোটেক্টরের সাহায্যে আমি তবুও মেপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার মান 72 ডিগ্রি। আগে এখানে লিখে নাও বিষয়টা শারীর শিক্ষা ও হাতের কাজ। এবার দেখো এটাকে প্রোটেক্টরের সাহায্যে মেপে তোমাদেরকে দেখাচ্ছি, এটার মান 72 ডিগ্রি। 0 থেকে এখান থেকে স্টার্ট করেছি, এটা 0-র সাথে ম্যাচ করেছি এই দাগটাকে। আর এখানে দেখো 71, 72, দেখো 2 এর সাথে লাইনটা ম্যাচ করেছে। ওকে, তাহলে এই কোণটার মান, কেন্দ্রীয় মান 72, শারীর শিক্ষা ও হাতের কাজ। এই হচ্ছে আমাদের কমপ্লিট পাইচিত্র। আচ্ছা, এখানে একটু নাম দিয়ে নেবে, এ বি সি ডি ই, আর কেন্দ্রটাকে দেবে ও। তাহলে উৎপন্ন চিত্রটি হলো প্রদত্ত তথ্যের পাইচিত্র। এবার প্রত্যেকটা কোণের মান লিখে নেব এখানে। কোণ এ ও বি সমান পেয়েছি 72 ডিগ্রি, কোণ এ ও ই সমান পেয়েছি 54 ডিগ্রি, কোণ বি ও সি সমান পেয়েছি 108 ডিগ্রি, কোণ সি ও ডি সমান পেয়েছি 72 ডিগ্রি, কোণ ডি ও ই সমান পেয়েছি 54 ডিগ্রি। এগুলো একটু লিখে নেব। তাহলে দেখো আমরা কমপ্লিট পাইচিত্রটা আমাদের তৈরি হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।